বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা এই লাইভের মাধ্যমে আজ আলোচনা করব পেনাল কোড 1860। আজকের আলোচনার বিষয়ে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি। অর্থাৎ আমরা আজ 17তম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ 4টি বিষয় আছে, চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা এবং ডাকাতি, এই 4টি বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন, এবং ভিডিওটি যেহেতু পাবলিক আপনারা সবাই দয়া করে বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। কানেরি নাজনীন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মুসলিউদ্দিন, ইয়াসমিন রত্না যুক্ত আছেন, ইসমাইল বিন আজিজ সহ অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছি, শিমু সুলতানা, রোজা রহমান সহ অনেকেই যুক্ত আছেন। সবার কাছে একটা করে শেয়ার চাচ্ছি। ওকে, ঢাকা থেকে যুক্ত আছেন। ওকে, শিমু সুলতানা ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন। ওকে, আবুল কালাম আজাদ, সাব্বির হোসেন সহ অনেকেই যুক্ত আছেন।
সবাই একটা করে কমেন্ট করবেন, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কে কোন জেলা থেকে যুক্ত আছেন, এবং ভিডিওটি যেহেতু পাবলিক, আপনারা সবাই আখি আক্তার স্যার আসসালামু আলাইকুম। আমরা কয়টা অধ্যায় পড়ছি, এটা যদি একটা সামারি দিতেন ভালো হতো। কয়টা অধ্যায় পড়েছি? আজ হচ্ছে আমরা 17তম অধ্যায় নিয়ে আলোচনা করব। ওকে, সবাই কমেন্ট করবেন যে 17তম অধ্যায় পেনাল কোডের কি সম্পর্কে বর্ণনা করা আছে। সবাই কমেন্ট করবেন। লালমনিরহাট থেকে আনিসুর রহমান যুক্ত আছেন, এমডি আজিজ লালমনিরহাট থেকে যুক্ত আছেন, আলামিন সাগর ক্লিয়ার। ওকে, ওকে, 5টি শেয়ার ডান। ওকে এমডি সালাম, অসংখ্য ধন্যবাদ। যে সকল শিক্ষার্থী শেয়ার দিচ্ছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট আশরাফুল আলম যুক্ত আছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে। যশোর থেকে সালাম দিয়েছেন শাহিদ খান, আফরিন ইসলাম যুক্ত আছেন। ওকে, 17তম অধ্যায়ে কি সম্পর্কে বর্ণনা করা আছে? চুরি। হ্যাঁ, এমডি আবুল কালাম বলছেন চুরি। একে আমরা দেখতে পাচ্ছি চুরি নিয়ে সম্পত্তি সম্পর্কিত অপরাধ। ওকে, ভেরি গুড। সম্পত্তি সম্পর্কিত অপরাধ নিয়ে আলোচনা করা আছে। আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্য থেকে দু একটি আমি আপনাদেরকে প্রশ্ন করব। রংফুল রেস্ট্রেইন ভালো করে বুঝবেন, উত্তর করবেন, কারণ কমেন্টের মাধ্যমে যখন উত্তর করবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদের ভালোভাবে জানা হয়ে যাবে। রংফুল রেস্ট্রেইন কত ধারায়, পেনাল কোডের কত ধারায় সংজ্ঞা দেওয়া আছে? রংফুল রেস্ট্রেইন পেনাল কোডের কত ধারায় রংফুল রেস্ট্রেইনের সংজ্ঞা দেওয়া আছে? সবাই একটু কমেন্ট করবেন। রংফুল রেস্ট্রেইন, হ্যাঁ, পেনাল কোডের কততম অধ্যায়ে বর্ণিত আছে? একটু কমেন্ট করেন সবাই। আমরা দেখতে চাচ্ছি অনেক শিক্ষার্থী ইনশাআল্লাহ যুক্ত আছেন, অনেক শিক্ষার্থীকে আমরা, হ্যাঁ, প্রায় শতাধিক শিক্ষার্থী প্রায় যুক্ত হয়ে গেছেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এখানে চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি সম্পর্কে আমরা আলোচনা করব। একটা ছোট্ট টেকনিক দিয়ে নিচ্ছি। পেনাল কোড যেহেতু একটি বড় আইন, এই পেনাল কোডের এইটুকু থেকে ইনশাল্লাহ আমি মনে করি 3 থেকে 4টি প্রশ্ন আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এখানে পেয়ে যেতে পারেন। ওকে, 3-4টি প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। সবাই কমেন্ট করবেন রংফুল রেস্ট্রেইন কততম অধ্যায়ে কত ধারায় বর্ণনা করা আছে। ওকে, আমি ছোট্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে পেনাল কোডের 511টা ধারা, এই 511টা ধারার মধ্য থেকে এখান থেকে কি পড়বেন কি পড়বেন না, এই মুহূর্তে তো আপনার অনেক সময় দেখা যাচ্ছে, এই যে অল্প একটা সময়, এই সময়টা এখন এই মুহূর্তে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে আপনি কিভাবে পড়লে আপনি আসলেও দ্রুত গতিতে আপনার যে প্রিপারেশন, প্রস্তুতি, সেটা সম্পন্ন করতে পারবেন। তো এখানে পেনাল কোডের আমি বলে দিচ্ছি, এখানে 4র্থ অধ্যায়টা দেখবেন। 4র্থ অধ্যায় পাশাপাশি 3য় অধ্যায় এবং পাশাপাশি 16, 17, এই যে 4টা অধ্যায় আপনি ভালো করে খেয়াল করবেন। এই 4টা অধ্যায় থেকে মিনিমাম 12+ এমসিকিউ থাকবে। এমনকি লিখিত পরীক্ষায় যারা একসাথে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদেরও বলি,
এইটুকু যদি আপনি পড়েন, দেখেন 23টা অধ্যায় আছে, আমরা জানি প্যানাল কোডের 23টা অধ্যায় আছে। যদি আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, আমি মনে করি এই যে একটা টেকনিক আপনাদেরকে দিয়ে দিলাম, তৃতীয়, চতুর্থ, তৃতীয়, 16, 17তম অধ্যায়, এইটুকু যদি ভালোভাবে একটু বুঝেন, আমি মনে করি প্যানাল কোড, আপনার প্যানাল কোডের যে একটা বৃহৎ একটা কঠিন সমস্যা আপনাদের, এই সমস্যাটা উত্তীর্ণ হয়ে যাবে। এখান থেকে আপনি কমপক্ষে বললাম, এটা বেশিও হতে পারে, 100% এটা পেয়ে যাবেন, এই নাম্বারটা, এই এমসিকিউটা পেয়ে যাবেন। টেকনিকের মাধ্যমে পড়তে হবে। আর দেখেন 16, 17তম অধ্যায়, 16তম অধ্যায়ে কি বর্ণনা করা আছে একটু কমেন্ট করেন, 16তম অধ্যায় কি সম্পর্কে বর্ণনা করা আছে একটু কমেন্ট করবেন। ওকে, তো আমরা আজ প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, চুরি। দেখেন আরেকটা টেকনিক বলে দিচ্ছি প্যানাল কোড থেকে। আর যে বাকি অধ্যায়গুলো পড়বেন, প্রত্যেকটা অধ্যায় থেকে আপনি খেয়াল করবেন, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে অপরাধের সংজ্ঞাগুলো আছে, অপরাধের সংজ্ঞাটা ভালোভাবে পড়তে হবে। এবং এই সংজ্ঞার পরবর্তীতে 2টা বা 3টা বা ধরেন একটা বা দুইটা ধারার, ওই অপরাধের যে ধারাটা আছে, একটা বা 2টা ধারার শাস্তিটা একটু মনে রাখবেন, তাহলে কিন্তু প্যানাল কোড আপনার আয়ত্তে এসে যাবে। অর্থাৎ এখানে আপনি চতুর্থ, তৃতীয়, 3, 4, 16, 17 পাশাপাশি 5টা রাখবেন, 5 নম্বর অধ্যায়, এইটুকু পড়লে এবং প্রত্যেকটা অধ্যায়ের যে অপরাধগুলোর সংজ্ঞা আছে, এখানে অনেক ধরনের অপরাধের কথা আমাদের এই প্যানেল কোডে বলা হয়েছে। এই যে অপরাধগুলো, এই অপরাধগুলোর প্রত্যেকটা অপরাধের সংজ্ঞাটা, ব্যাখ্যা, উদাহরণ এবং পাশাপাশি 1-2টা, প্রথম এই যে একটা অপরাধের সংজ্ঞা, যেমন ধরেন আনলফুল অ্যাসেম্বলি, এর সংজ্ঞাটা কোথায় আছে, এর শাস্তিটা কোথায় আছে। তারপরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অপরাধ যখন হবে, চুরি, এর সংজ্ঞাটা জানবেন। তারপরে হচ্ছে চুরির শাস্তি, দস্যুতার শাস্তি। এই যে প্রত্যেকটা অপরাধের সংজ্ঞার পাশাপাশি প্রথম যে 2-1টা শাস্তির কথা থাকে, ওই অপরাধের শাস্তি, এটা মনে রাখলে কিন্তু প্যানাল কোড সহজেই আপনি আপনার আত্মস্থের মধ্যে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, 17তম অধ্যায়ে আছে মানুষের সম্পত্তি সম্পর্কিত যে অপরাধ, সেই অপরাধ সম্পর্কে বলা হয়েছে। ওকে, তো আমরা চলে যাচ্ছি আজকের আলোচনা, আমাদের প্যানাল কোড 1860 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে প্রায় 100 শিক্ষার্থীর উপরে যুক্ত আছেন। সবার কাছে আমার বিনীতভাবে কি থাকবে, আহ্বান থাকবে, একটা করে শেয়ার যদি বিভিন্ন গ্রুপে দিয়ে দেন, আজকের এই ক্লাস থেকে 2-3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন সবাই। সো আমরা প্রথমে চলে যাচ্ছি চুরি। আমি প্রশ্ন করব, পড়াবো, পাশাপাশি প্রশ্ন করব। আপনারা প্রশ্নের উত্তরগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। এই যে চুরি, আমরা প্রথমে চুরি পড়ব। চুরির সংজ্ঞাটা, চুরির সংজ্ঞা কোথায় আছে কমেন্ট করবেন। এখন দেখেন এই যে চুরি, এই চুরি থেকেই কিন্তু বলপূর্বক আদায় হয়ে যায়। বলপূর্বক একটা টেকনিক দিয়ে নিচ্ছি, বলপূর্বক আদায়। এবং এই বলপূর্বক আদায়টা কিন্তু এক সময় দস্যুতায় রূপান্তরিত হয়, দস্যুতায় রূপান্তরিত হতে পারে। এবং এই দস্যুতায় কিন্তু 4 জনের উপরে, অর্থাৎ 5 জন মিলে যখন দস্যুতা করবে, তখন কিন্তু সেটা ডাকাতিতে রূপ নিতে পারে। তো এই যে আপনার চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, এই যে ডাকাতি, দেখেন একটা চুরির পরে কিন্তু দেখা যাচ্ছে চুরির একটা ফল বলপূর্বক আদায়, এবং বলপূর্বক আদায় এবং চুরি 2টা মিলেই কিন্তু দস্যুতা সংঘটিত হয়। চুরি এবং বলপূর্বক আদায়, দেখেন এই যে চুরি প্লাস বলপূর্বক আদায়, এই 2টা মিলেই কিন্তু দস্যুতা সংঘটিত হয়। এবং 5 জন ব্যক্তি মিলে যখন দস্যুতা করবে, তখন কিন্তু সেটা ডাকাতিতে রূপান্তরিত হবে। ওকে, 378 ধারায় চুরির সংজ্ঞা আছে। ভেরি গুড, 378 ধারাতে চুরির সংজ্ঞা আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেট কি একটু প্রবলেম, আমার এখানে নেট কেমন জানি প্রবলেম দেখাচ্ছে। আপনারা একটু কমেন্ট করবেন যে নেট প্রবলেম কিনা, একটু সবাই কমেন্ট করেন তো দেখি।
ওকে, আমরা তাহলে প্রথমে যাই চুরি। চুরির সংজ্ঞা কোথায় আছে আমরা দেখলাম, 378 ধারাতে আমাদের চুরির সংজ্ঞার কথা বলা হয়েছে, তাই না? নেট ওকে আছে? ওকে, নেট ওকে। চুরির সংজ্ঞা আছে 378 ধারাতে, 378 ধারাতে চুরির সংজ্ঞা। তাহলে 378 ধারায় আমরা এই যে চুরির সংজ্ঞা, এখানে দেখেন চুরি কয়জন ব্যক্তি মিলে করতে পারে, চুরির উপাদান কয়টি। এখানে দেখেন আমরা চুরির কয়টা উপাদান দেখব। চুরির উপাদান হচ্ছে 5টি উপাদান। এখানে কয়টা উপাদান? চুরির উপাদান কয়টা? সবাই কমেন্ট করবেন। চুরির উপাদান কয়টা? সবাই কমেন্ট করবেন। আমরা চুরির উপাদান দেখতে চাচ্ছি। চুরির কয়টা উপাদান আছে? চুরির উপাদান কয়টা? সবাই কমেন্ট করবেন। 5টি। রাইট এমডি আবুল কালাম আজাদ। ওকে, এখন এই যে চুরির 5টা উপাদান আছে, আমরা 5টা সরেয় দিয়ে চুরির 5টা উপাদান মনে রাখবো এবং সংজ্ঞাটা, এই যে চুরির একটা সংজ্ঞা আছে, এই চুরির একটা সংজ্ঞা আমরা 5টা সরেয় এর মাধ্যমে শিখে নেব। 5টা উপাদান আমরা 5টা সরেয়র মাধ্যমে একদম টেকনিকের মাধ্যমে শিখে নিলেই আমাদের এই চুরির সংজ্ঞাটা আপনাদের শেখা হয়ে যাবে। 5টা সরেয়র মধ্যে প্রথম যে সরেয়, অপর মানে অন্যজন ব্যক্তির, অন্য কোনো ব্যক্তির, অপরের। আমার সাথে সাথে সবাই লিখে ফেলতে পারেন। অপরের অস্থাবর সম্পত্তি, আরেকটা হতে অস্থাবর সম্পত্তি হতে হবে। অস্থাবর সম্পত্তি হতে হবে, অপরের অস্থাবর সম্পত্তি। আরেকটা হতে অসম্মতিতে। অপরের দেখেন একটা সরেয়তে অপরের, আরেকটা সরেয়তে অস্থাবর সম্পত্তি, আরেকটা হতে অসম্মতিতে, আরেকটা হতে অসাধুভাবে, আরেকটা হতে অপসারণ করাকেই কি বলা হয়? চুরি, অপসারণ করা। এই যে 5টি মিলে এটা হচ্ছে চুরির সংজ্ঞা। এখন সংজ্ঞাটা যদি আমি এইভাবে বলি, এখন চুরির যে উপাদান, কয়টা উপাদান? চুরির উপাদান 5টা উপাদান আছে। উপাদান 5টা। কয়টা উপাদান? চুরির 5টি উপাদান আছে। প্রশ্ন এখান থেকে হতে পারে, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এখান থেকে হতে পারে যে 5টি ব্যাখ্যাও আছে। ওকে, 5টি ব্যাখ্যাও আছে। রাইট চুরির 5টা উপাদান আছে। ব্যাখ্যা কয়টা? 5টা ব্যাখ্যাও আছে। আমরা ব্যাখ্যাগুলো পড়ব। ব্যাখ্যা কয়টা? 5টি। রাইট, কে বললেন? আফরিন শিকদার, ভেরি গুড। এখন এই যে চুরির 5টা উপাদান কি? চুরির যে 5টা উপাদান, অপর কোনো ব্যক্তির দখল থেকে বা অপরের কোনো সম্পত্তি, অপরের দখলভুক্ত আমি লিখতে পারি দখলভুক্ত, অপরের দখলভুক্ত কোনো অস্থাবর সম্পত্তি, অপরের দখলভুক্ত কোনো অস্থাবর সম্পত্তি ওই ব্যক্তির অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকে চুরি বলা হয়। তাহলে চুরির সংজ্ঞার পাশাপাশি আপনার এখানে কিন্তু চুরির যে 5টা উপাদান সেটা কিন্তু আপনি শিখে ফেলতে পারেন যে অপর কোনো ব্যক্তির দখলভুক্ত অস্থাবর কোনো সম্পত্তি। তাহলে অস্থাবর, দেখেন চুরি হতে হলে অবশ্যই এখানে কি করতে হবে? একটা অস্থাবর সম্পত্তি হতে হবে, কারণ স্থাবর সম্পত্তি কিন্তু চুরি করা যায় না। স্থাবর সম্পত্তি চুরি করা যায় না। দারুণ টেকনিক, মনে থাকবে। মাহবুব ভুইয়ান, মায়া হাসান বলছেন অপরের অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকেই চুরি বলা হয়। ভেরি গুড মায়া হাসান, অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকেই চুরি বলা হয়। তাহলে অপর কোনো ব্যক্তির দখলভুক্ত
অপর কোনো ব্যক্তির দখলভুক্ত কোনো অস্থাবর সম্পত্তি হতে হবে এবং তার অসম্মতিতে, উইথাউট কনসেন্ট, তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকেই আমরা এখানে চুরি বলে আখ্যায়িত করব। এটা হচ্ছে চুরি। তাহলে চুরির যে উপাদান 5টা, চুরির সংজ্ঞা আমরা জানলাম। প্রশ্ন এখান থেকে হতে পারে যে চুরির কয়টা ব্যাখ্যা? 5টা ব্যাখ্যা। উপাদান কয়টা আছে? চুরির 5টা উপাদান আছে। চুরির সংজ্ঞা কত ধারায় আছে পেনাল কোডের? চুরির সংজ্ঞা আছে 378 ধারাতে। ওকে, আমরা এখন কিছু উদাহরণ, এই ব্যাখ্যাগুলো দেখব। আমরা উপাদানগুলো দেখলাম, চুরির যে উপাদান, এই যে চুরির উপাদানগুলো দেখলাম। এখন আমরা দেখব চুরির যে 5টা ব্যাখ্যা আছে। প্রথম নাম্বার ব্যাখ্যাটাও পড়তে হবে। দেখেন, কোনো বস্তু অস্থাবর সম্পত্তি ব্যতি রেখে যে পর্যন্ত মাটির সাথে যুক্ত থাকে সে পর্যন্ত তা চুরির বিষয় বলে গণ্য হবে না, কিন্তু মাটি থেকে বিচ্ছিন্নের সাথে সাথে তা চুরির বিষয় বস্তু হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। ধরেন একটা দণ্ডায়মান গাছ, এই গাছটা যখন মাটির সাথে যুক্ত থাকবে তখন কিন্তু আপনি গাছটাকে চুরি করতে পারবেন না, কারণ গাছটা কিন্তু তখন স্থাবর সম্পত্তি। এই গাছটা যখন আপনি অসৎ উদ্দেশ্যে মাটি থেকে বিচ্ছিন্ন করবেন, করাত দিয়ে কেটে ফেলবেন, এই গাছটা যখন আপনি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে করাত দিয়ে কাটবেন, এই যে কাটার সাথে সাথে আপনি এখানে কিন্তু এই অপরাধটা করবেন। এই যে ব্যাখ্যা নাম্বার 1-এ যে বিষয়টা বলা হচ্ছে যে কোনো বস্তু অস্থাবর সম্পত্তি ব্যতি রেখে, মানে অস্থাবর সম্পত্তি ব্যতীত অন্য কোনো সম্পত্তি কিন্তু এখানে চুরি বলে গণ্য হবে না। তাহলে চুরি যতক্ষণ পর্যন্ত সেটা মাটির সাথে কি থাকে? যুক্ত থাকে। একটা বিষয় আপনি সবসময় মনে রাখবেন, চুরি হতে হলে অস্থাবর সম্পত্তি হতে হবে। এই সম্পত্তিটা যখন মাটির সাথে যুক্ত থাকবে তখন সেটা আপনি চুরি করতে পারবেন না। যখনই আপনি এটা অসৎ উদ্দেশ্যে চুরি করার উদ্দেশ্যে কি করবেন? মাটি থেকে বিচ্ছিন্ন করবেন, তখন কিন্তু চুরির বিষয়বস্তু হওয়ার জন্য সেটা যোগ্য বলে বিবেচিত হবে। 1 নম্বর ব্যাখ্যা। তাহলে এখানে মূল বিষয়টা কি বোঝাচ্ছে? অস্থাবর সম্পত্তি, মূল বিষয়টা কি 1 নম্বর ব্যাখ্যাতে বোঝাচ্ছে? অস্থাবর সম্পত্তি ব্যতীত চুরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা মাটির সাথে যুক্ত থাকে। 2 নম্বর ব্যাখ্যায় চলে যাচ্ছি। ওই কাজ যা উক্ত বিচ্ছিন্নতা ঘটায় তার সাহায্যকৃত স্থানান্তরকরণ চুরি মর্মে গণ্য হবে। অর্থাৎ ওই যে কাজটা যা উক্ত বিচ্ছিন্নতা ঘটায়, এই যে আপনি করাত দিয়ে যখন গাছটা কাটবেন, এই যে বিচ্ছিন্ন করলেন, তখন কিন্তু এটা চুরির বিষয়বস্তু বলেই গণ্য হবে। 3 নম্বর ব্যাখ্যাটা দেখেন, কোনো ব্যক্তি কোনো বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করে বা তাকে অন্য কোনো বস্তু হতে বিচ্ছিন্ন করে এবং বাস্তবিকভাবে তা স্থানান্তর করলে উক্ত বস্তু স্থানান্তর করেছে বলে গণ্য হবে। তাহলে কোনো বস্তুর গতি প্রতিবন্ধক করা, ধরেন একটা নৌকা আছে, নৌকাটা আপনার গাটে বাঁধা, এই নৌকাটা আপনি কি করলেন? গাট থেকে নৌকা রশিটা খুলে দিলেন, নৌকাটা স্রোতের প্রতিকূলে ভেসে যাচ্ছে। এখানে কিন্তু এই নৌকাটা যতক্ষণ পর্যন্ত বাধা ছিল ততক্ষণ পর্যন্ত চুরি হয়নি। আপনি অসৎ উদ্দেশ্যে তার গতিপথ পরিবর্তন করে দিলেন। আপনি রশিটা যখন খুলে দেবেন, এই যে কি বলে, নৌকার যে রশি থাকে, নৌকাটা বেঁধে রাখে, ওইটা যখন আপনি ছেড়ে দিবেন তখন কিন্তু নদীর যে স্রোত, সেই স্রোতে কিন্তু নৌকাটা চলে যাবে। এটা চুরি বলে গণ্য হবে। আর একটা উদাহরণ দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উদাহরণ। কোনো ব্যক্তি কোনো উপায়ে কোনো পশুকে হটায়, সে লোক সে পশুকে এবং অনুরূপভাবে সৃষ্টি গতির ফলে উক্ত পশু দ্বারা স্থানান্তরিত প্রত্যেক বস্তুকে স্থানান্তর করেছে বলে গণ্য হবে। যেমন ধরেন আপনার একটা পোষা কুকুর আছে, এই পোষা কুকুর একজন চুরি করার উদ্দেশ্যে, ধরেন একটা পাউরুটি, কুকুরটা আপনার বাসার সামনে বসে আছে, এখন ওই কুকুরকে পাউরুটি দেখালো, এই পশুটা আপনার পাউরুটির লোভে, এই যে পাউরুটি দেখালেন, এই পাউরুটির লোভে পশুটা আপনার পিছনে পিছনে চলে গেল, কুকুরটা পিছনে পিছনে চলে গেল। এই যে চলে গেল, এটাও কিন্তু আপনার কি হতে পারে? চুরি বলে গণ্য হবে। 5 নম্বর ব্যাখ্যা দেখেন, সংজ্ঞায় উল্লেখিত সম্মতি এটা প্রকাশ্য হতে পারে, পরোক্ষ হতে পারে। উক্ত সম্মতি দখলকারী ব্যক্তি বা উক্ত উদ্দেশ্য স্পষ্ট বা পরোক্ষ অধিকার সম্পন্ন ব্যক্তির দ্বারা
প্রদত্ত হতে হবে। তাহলে কি বোঝাচ্ছে? যে সম্মতি প্রকাশ্য অথবা অপ্রকাশ্য বা পরোক্ষভাবেও হতে পারে। এই যে সম্মতিটা, দখলকারী যিনি ব্যক্তি তার সম্মতি ব্যতি রেখে হলেই হবে। মায়া হাসার কি কমেন্ট দিয়েছেন? চুরির অধ্যায়ে 16টি উদাহরণ আছে। 16টি উদাহরণ, এটা প্রশ্ন হবে না। যে চুরিতে কয়টা উদাহরণ আছে, এটা প্রশ্ন হবে। এখানে দেখেন কিছু উদাহরণ আমি একটু পড়িয়ে দিই। একটু উদাহরণগুলো যদি আপনারা খেয়াল করেন, ক্লাসটা ভালো করে মনোযোগের সাথে পড়তে হবে। কারণ ভাই, প্রশ্ন এখান থেকেই হয়। সম্পত্তি সম্পর্কিত অপরাধ, দেহ সম্পর্কিত অপরাধ, এইগুলো থেকে 50% প্রশ্ন প্যানেল কোড থেকে হয়। কারণ আমাদের যে চলমান একটা মানব সমাজে চলমান অবস্থায় যে অপরাধগুলো হয়ে থাকে, এই অপরাধগুলো কিন্তু মানুষের দেহ সংক্রান্ত অপরাধ, মারামারি, কাটাকাটি, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি, সম্পত্তি সম্পর্কিত অপরাধ। কারণ মানুষের দেহ এবং সম্পত্তি এই দুটা নিয়েই কিন্তু মানুষের লোভ লালসা চলতে থাকে। ওকে, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি তো একটু ব্যস্ত। কে বলছেন? হ্যাঁ ভাইয়া, একটু 1 ঘন্টা পরে ফোন দিতে হবে, আমি লাইভ ক্লাসে আছি। ওকে, তাহলে দেখেন আমি কিছু উদাহরণ আপনাকে পড়িয়ে দিচ্ছি। এই উদাহরণগুলো পড়লে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এই চুরি সম্পর্কে। যেভাবে প্রশ্ন হোক আপনি উত্তর করতে পারবেন। দেখেন, এ তার পকেটে একটি কুকুরের টুপ রাখে এবং তার ফলে সি এর কুকুর তাকে অনুসরণ করতে থাকে। এক্ষেত্রে এর উদ্দেশ্য যদি হয় সি এর সম্মতি ব্যতি রেখে সি এর কুকুরটি অসাধুভাবে নিয়ে যাওয়া, সেই মুহূর্তে সি কুকুর তাকে অনুসরণ করতে যে মুহূর্তে শুরু করবে, সেই মুহূর্তে চুরি বলে গণ্য হবে। এই যে আমি একটা উদাহরণ দিলাম যে পাউরুটি, আপনি একটা কুকুরকে পাউরুটি দেখালেন, অথবা একটা ছাগল। এই যে ছাগল কিন্তু দেখবেন কাঁঠাল পাতা ছাগলের প্রিয় খাবার। আপনি ছাগল এখানে আছে, আপনি কাঁঠাল পাতা কিছু ছিঁড়ে ছাগলকে দেখালেন এবং আপনি চলে যেতে শুরু করলেন। ছাগল আপনার পিছে ধাওয়া করলো। ছাগল কিন্তু ওই কাঁঠাল পাতার লোভে আপনার পিছন পিছন চলতে শুরু করলো। যখনই চলতে শুরু করবে তখনই চুরি বলে গণ্য হবে। উদাহরণ, আরেকটা উদাহরণ দেখেন। একটি সম্পদ ভর্তি বাক্স বহনকারী ষাঁড় দেখতে পায়। সে ষাঁড়টিকে একটি বিশেষ দিকে তাড়িয়ে দিতে থাকে যাতে সে অসাধুভাবে বাক্সটি হস্তগত করতে পারে। যে মুহূর্তে ষাঁড়টি চলতে শুরু করে সেই মুহূর্তে চুরি করেছে বলে গণ্য হবে। মানে এই যে একটি ষাঁড় তো আমরা সবাই চিনি। অথবা ধরেন ঘোড়ার পিঠে কোনো একটা বাক্স আছে, অর্থ সম্পদ বা কোনো অলংকার আছে। এখন আপনি কি করলেন? তাকে একটা এমনভাবে ধাওয়া দিলেন, তাড়িয়ে দিলেন বিশেষ দিকে, অন্যদিকে। আপনার উদ্দেশ্য কি? এই ষাঁড়টা অন্যদিকে চলে যাবে, আমি তারপরে ষাঁড়টার কাছে গিয়ে তার যে পিঠে টাকা পয়সা অলংকার আছে আমি এগুলো নিয়ে নিব। যখনই আপনার ধাওয়া খেয়ে ষাঁড়টা অন্যদিকে চলে যাওয়ার জন্য রওনা দিবে, সেই মুহূর্তে চুরি বলে গণ্য হবে। আরেকটা উদাহরণ দেখেন। সি যে ঘরে থাকে, একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, যে ঘরে থাকে, সে টেবিলের উপর সি এর একটি আংটি দেখতে পায়। এখানে আংটি সি এর অধিকারে আছে এবং তা অসাধুভাবে স্থানান্তর করলে তা চুরি বলে গণ্য হবে। যেমন ধরেন এই যে আমার ডেস্ক, এখানে একটা আংটি আছে। ধরে একজন লোক আসলো আমার এই রুমে, এখানে দেখতে পেল একটা আংটি পরে আছে। সে আংটিটি তার পকেটে নিয়ে চলে গেল, এইটা না, এইরকম হতে পারে। সে যদি এই আংটিটা, ধরেন আমার এই রুমে আরও অনেক জায়গা আছে, যে কোনো এক জায়গায় এই আংটিটা নিয়ে লুকিয়ে রাখলো। তার উদ্দেশ্যটা কি? যে এই বাড়িতে যখন কেউ থাকবে না তখন আমি ওই জায়গা থেকে আংটিটা নিয়ে যাব। এটাও চুরি বলে গণ্য হবে। স্থানান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা, এটাও চুরি বলে গণ্য হবে। এই উদাহরণটাও দেখে নেবেন। দেলোয়ার হোসেন, আফরিন ইসলাম, অপরের দখলভুক্ত স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকে চুরি বলে। হ্যাঁ, চুরি, এই যে সংজ্ঞাটা, 5টা উপাদান এবং সংজ্ঞা, 5টা এর মাধ্যমে আমি এই চুরির সংজ্ঞাটা দিয়েছি। এমনকি 5টা যে উপাদান আছে চুরির, এটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। যে একটা
অপরের দখলভুক্ত, আরেকটা ও অস্থাবর সম্পত্তি, আরেকটা ও অসম্মতিতে, আরেকটা ও এর মাধ্যমে অসাধুভাবে, আরেকটা ও এর মাধ্যমে অপসারণ করা। অর্থাৎ অপরের দখলভুক্ত অস্থাবর সম্পত্তি তার অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকে চুরি বলা হয়। আরেকটা উদাহরণ পড়ব। আরেকটা উদাহরণ দেখাই, দেখেন। এ রাজপথে একটি আংটি কুড়িয়ে পায়। ধরেন একটা রাস্তায় আপনি একটা আংটি দেখতে পেলেন, এই আংটিটি কার বা কার দখলে আছে এটা আপনার জানা নাই, এই আংটিটি আপনি নিয়ে গেলেন, এটা চুরি হবে না, তবে এটা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। এটা অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। যাই হোক, অনেক উদাহরণ পড়ালাম, গুরুত্বপূর্ণ উদাহরণগুলো বলেই দিলাম, আপনারা দেখে নেবেন। তাহলে এখানে আমরা দেখি যে চুরি প্রশ্ন কি কি হয়েছে বিগত সালে, একটু আমরা দেখে নিই। এই চুরি থেকে দেখেন অনেকগুলো, প্রায় 7টা 8টার মতো এমসিকিউ প্রশ্ন ইতিমধ্যেই করা হয়েছে। আমি প্রশ্নগুলো করব। দেখেন, বিগত সালের প্রশ্নগুলো থেকেই আমি বারবার আমার ক্লাসে বলে থাকি, যে সকল ধারাগুলো থেকে বিগত সালের প্রশ্নগুলো হয়েছে ওই সকল ধারাগুলো থেকেই 70% প্রশ্ন থাকবে। ওই প্রশ্নটা না করতে পারে, একটু ঘুরিয়ে ফিরিয়ে করবে। যেমন ধরেন, প্রশ্ন করি, উত্তর করেন। কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয়? নগদ টাকা, আসবাবপত্র, জমি, অলংকার। এটা আইনের ছাত্র না হলেও আপনি উত্তর করতে পারবেন, কারণ যার সাধারণ একটা নলেজ থাকে ওই ব্যক্তি কিন্তু এই উত্তরটা করতে পারবে যে নিচের কোন ক্ষেত্রে চুরির বিষয়বস্তু সম্ভব নয়। অলংকার, আসবাবপত্র, জমি নাকি টাকা পয়সা। স্যার, আপনি কার কাছে প্রাইভেট পড়ছিলেন? আপনি সুন্দর করে বুঝিয়ে পড়ান, অসাধারণ টেকনিক জানেন আপনি। ধন্যবাদ। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা প্রশ্নে যাচ্ছে, হ্যাঁ উত্তর করেন সবাই। এক্স একটা প্রবলেমেটিক প্রশ্ন। এক্স সৎ বিশ্বাসে ওয়াইয়ের একটি ঘড়ি তার নিজের মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে। এক্স এর কৃত কাজটা কি? এক্স ধরেন এক্স কি করলো? সৎ বিশ্বাসে ওয়াইয়ের একটি ঘড়ি তার নিজের মনে করে নিয়ে গেল ভুলে, এবং তা সে ব্যবহার করতেই থাকে। এখানে তার অপরাধটা কি হবে? কোনো অপরাধ হবে না। চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা। এটাও কিন্তু সাধারণ নলেজ থাকলে, আইনের ছাত্র হওয়া লাগবে না, পেনাল কোডের ধারাও পড়া লাগবে না, এটা ইজিলি আপনি এই উত্তরগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এই রকমের প্রশ্ন হলে কে না পারে ভাই? এরকমের প্রশ্ন যদি হয়, কে উত্তর করতে না পারবো? সিম্পল প্রশ্ন। আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে। চুরি করতে গিয়ে, এটা আমরা পড়বো, যেহেতু প্রশ্নটা একটু সমাধান করেই নিই, এটা এখনো পড়ানো হয়নি। চুরি, ডাকাতি, দস্যুতা, বলপূর্বক আদায়। চুরি করতে গিয়ে আসামি যদি স্বেচ্ছায় আঘাত করে তখন সেটা কি হবে? দস্যুতা হবে। হ্যাঁ, এটা আমি পড়ালেই আপনারা বুঝতে পারবেন। আরেকটা প্রশ্ন সমাধান করে যাই। জেটের সম্মতি ছাড়া তার দখল থেকে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেটের জমিতে একটি ঘাস কাটে, এই ক্ষেত্রে জেট কি অপরাধ সংগঠন করছে? জেটের সম্মতি ব্যতীত তার দখল থেকে অসাধুভাবে নিয়ে যাওয়ার জন্য একটি গাছ কাটলো, এখানে কি অপরাধটা হলো? গাছ কাটলো, এটা কি হবে? হ্যাঁ, তাহলে আমরা চুরি। এখন দেখেন, চুরির সংজ্ঞাটা জানলাম, চুরির কয়টা উপাদান আছে এটাও জানলাম। আমরা দেখব চুরির শাস্তিটা কত। বলেন তো, চুরির সর্বোচ্চ শাস্তি কত? দেখি, চুরির সর্বোচ্চ শাস্তি কত? কমেন্ট করবেন। দেখি কে পারেন। চুরির সর্বোচ্চ শাস্তি কত? চুরির সর্বোচ্চ শাস্তি কত? চুরির সর্বোচ্চ শাস্তি কত? কমেন্ট করবেন। আমরা চলে যাচ্ছি। সুমা ইসলাম বলছেন 3 বছর, এমডি মজনু 3 বছর, চুরি ফারিহা আক্তার। ওকে, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ একটু দেখেন, চুরি
আমরা চুরির শাস্তিগুলো দেখব। এইভাবে মনে রাখবেন, চুরির সংজ্ঞা 378, 379 চুরির শাস্তি, 380 চুরির শাস্তি। এই যে 380 এবং 379 দুইটা ধারা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু চুরির সর্বোচ্চ শাস্তি কেউ বলতে পারেন নাই। চুরির শাস্তি হচ্ছে, দেখেন, ধরেন এই যে আমার এই মোবাইলটা, এই যে মোবাইলটা, স্যামসাং মোবাইলটা, এটা ধরেন আমি বাজারে গেলাম, রাস্তায় এই মোবাইলটা কেউ আমার পকেট থেকে নিয়ে নিল, চুরি করলো অসৎ উদ্দেশ্যে। এই মোবাইলটা যখন আমার পকেটে ছিল, তখন সে আমার মোবাইলটা পকেট থেকে এটা নিয়ে নিল। তো এটা কত ধারায় শাস্তি হবে? এক। দ্বিতীয় হচ্ছে, ধরেন আমি মোবাইল ফেসবুক ইউজ করতে করতে মোবাইলটা জানালার পাশে রেখে ঘুমিয়ে পড়লাম, কেউ জানালা দিয়ে হাত বাড়িয়ে এই মোবাইলটা চুরি করে নিল। দেখেন, এই একই মোবাইল, আমার একই মোবাইল কিন্তু চুরি হলো। ভালো করে খেয়াল করবেন, এই মোবাইলটাই চুরি হলো দুই রকম ভাবে। এইরকম ভাবে আমি বাজারে গেলাম যখন, তখন এই চুরিটা, এই মোবাইলটা আমার পকেট থেকে কেউ চুরি করে নিয়ে গেল, এটা হচ্ছে এক ধরনের। আবার এই মোবাইলটাই ধরেন আমি যখন আমার বাসাতে শুয়ে আছি, জানালার পাশে মোবাইলটা রেখে আমি ঘুমিয়ে পড়লাম, কেউ জানালা দিয়ে হাত দিয়ে, জানালার বাহির দিয়ে হাত দিয়ে, জানালার ভেতর দিয়ে হাত দিয়ে এই মোবাইলটা চুরি করে নিল। তাহলে শাস্তি একই হবে? 380 14 বছর। তাই 380 ধারা থেকে 14 বছর শাস্তি? ওর বাবা, কোন আইনে পেলেন এটা আপনি? তাহলে দেখেন, এখানে 379 ধারাতে বলা হচ্ছে চুরির শাস্তি 3 বছর। ধরেন এই চুরিটা যদি হয় গড় বা যে কোনো বাহির থেকে চুরি, বাহির, আমি যদি সহজ কথায় আপনাদেরকে বুঝাই, বাহির থেকে চুরি, এটার শাস্তি কত? এই যে 379 ধারা, এই 379 ধারাতে বলা হচ্ছে যদি খোলা জায়গা থেকে কেউ চুরি করে 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড, নাকি অথবা আছে একটু দেখেন তো, অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, অথবা। তাহলে এখন দেখেন, খোলা জায়গা থেকে বা বাহির থেকে, সহজ কথায় যেটা বোঝাচ্ছে, খোলা জায়গা বা বাহির থেকে যদি কেউ চুরি করে, তাহলে শাস্তি হচ্ছে 3 বছর। এবং এই চুরির শাস্তিটা কখন 7 বছর হবে? 380 ধারাতে কিন্তু 7 বছর এবং অর্থদণ্ড, অর্থদণ্ড। এটা কখন? অর্থাৎ এই যে আপনার ঘর থেকে যদি কেউ চুরি করে, এই যে উদাহরণটা দিলাম, এই মোবাইল চুরির জন্যই 2 রকমের শাস্তি হতে পারে। ঘর থেকে বা আবদ্ধ কোনো জায়গা থেকে, আবদ্ধ ঘর থেকে বা আবদ্ধ কোনো জায়গা থেকে, অর্থাৎ বাসগৃহ সম্পত্তি সংরক্ষণ করার স্থান থেকে চুরি করা হলে, কোনো ঘর বা যেখানে আপনার সম্পত্তি সংরক্ষণ করা হয়, এরকম যে কোনো জায়গা থেকে যদি কেউ চুরি করে, তাহলে তার শাস্তি হচ্ছে 7 বছর এবং অর্থদণ্ড। তাহলে দেখেন, এই একটা মোবাইল চুরির জন্যই 2 রকমের শাস্তি, একটা হচ্ছে 3 বছর, আরেকটা হচ্ছে 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে দেখেন, এই একই মোবাইল চুরির জন্য 2 রকমের শাস্তি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন? এই মোবাইলটা চুরির জন্যই, যদি এই মোবাইলটা আমার বাহির থেকে কেউ চুরি করে রাস্তায় বা যে কোনো জায়গা থেকে, তখন শাস্তি 3 বছর। আবার এই মোবাইলটা যদি আমার ঘরের ভেতর থেকে কেউ চুরি করে, তখন শাস্তি হয়ে যাবে 7 বছর। আউটডোর থেকে চুরি 3 বছর, ইনডোর থেকে চুরি, ভেরি গুড মাহবুব ভুইয়ান, সিম্পল বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখেন 381 ধারাটা মনে রাখবেন চুরির, এই যে শাস্তিটা, এটাও 7 বছর। কখন 7 বছর? এবং অর্থদণ্ড, এবং অর্থদণ্ড, এটাও 7 বছর এবং অর্থদণ্ড। অর্থাৎ চাকর বা ভৃত্য, চাকর কর্তৃক চুরি, চাকর কর্তৃক বা ভৃত্য, এই যে চাকর বা ভৃত্য তার মালিকের বা মনিবের
এই যে আপনি দেখা যাচ্ছে আপনার একটা দোকান আছে, এই দোকানে একজন কর্মচারী আছে, এই কর্মচারী আপনার দোকান থেকে টাকা চুরি করলো বা কোনো বস্তু চুরি করলো। এই যে চুরি করলো চাকর, আপনার কেরানি চাকর 7 বছর, অর্থাৎ 381 ধারাতে বলা হচ্ছে চাকর বা ভৃত্য কর্তৃক যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তিও 7 বছর এবং অর্থ দণ্ড। এই চুরির ধারার আরেকটা ধারা গুরুত্বপূর্ণ, 382 ধারা। এই 382 ধারাটা অনেকেই বুঝেন না, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। সিম্পল একটা বিষয়, চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকাবার প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠান। 382 ধারাটার সর্বোচ্চ শাস্তি চুরির 382 ধারা। এখন দেখেন, চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি সংগঠন। এখন দেখেন, একজন ব্যক্তি আপনার বাসায় চুরি করতে আসলো, বাসা থেকে চুরি করলে এটা আমরা জানি, ঘর থেকে চুরি করলে 7 বছর। কিন্তু এই চুরের পকেটে একটা অস্ত্র আছে। এই অস্ত্রটা কেন আছে? তার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন চুরি করতে যাইব, যদি কেউ আমাকে আটকানোর চেষ্টা করে, আমি এই অস্ত্র দিয়ে, এই ছুরি দিয়ে তাকে আঘাত করব। এই যে তার একটা উদ্দেশ্য, এই ক্ষেত্রে তার শাস্তিটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে দেখেন, দুইটা উদাহরণ মোস্ট ইম্পর্টেন্ট। এ সি এর দল ভুক্ত সম্পত্তি চুরি করে, চুরি করার সময় সে পোশাকের নিচে একটি পিস্তল লুকিয়ে রাখে, গুলি ভর্তি পিস্তল লুকিয়ে রাখে। সি বাধা দিলে তাকে আঘাত করার উদ্দেশ্যে সি গুলি ভর্তি পিস্তল রাখে। এ নামক ব্যক্তি এই ধারায় অপরাধ করছে। অর্থাৎ এই যে কোনো ব্যক্তি চুরি করার সময় যদি তার পকেটে বা একটা উদ্দেশ্য থাকে যে আমাকে যখন তারা ধরতে আসবে, ধরার জন্য প্রস্তুতি নিবে, আমি তখন তাকে আঘাত করব, এই রকমের যদি ইন্টেনশন থাকে চুরি করতে গিয়ে, এটা হচ্ছে এই ধারায় 382 ধারায় অপরাধ করছে। আরেকটা উদাহরণ দেই। ধরেন এক ব্যক্তি চুরি করবে, চুরি করার সময় সে আরো কি করে, তার কয়েকজন বন্ধু বান্ধব, সঙ্গী যাকে বলে সঙ্গী, তার আরো 2-3 জন সঙ্গীকে আশেপাশে মোতায়েন করে রাখে। সে যখন চুরি করতে যায় আরো 2-3 জন আশেপাশে আছে। তার উদ্দেশ্য কি, যখন তাকে কেউ ধরে ফেলবে তার সঙ্গীরা এসে তাকে উদ্ধার করবে। এই যে তার একটা প্ল্যান, এটাও কিন্তু এই ধারায় অপরাধ। তাহলে সিম্পল বিষয়, 382 ধারার সিম্পল বিষয়। এই যে এই দুটা উদাহরণ থেকে কিন্তু প্রবলেমেটিক পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রবলেমেটিক প্রশ্ন হয়। অর্থাৎ একজন ব্যক্তি যখন চুরি করতে যাইবে, চুরি করার সময় যদি দেখা যাচ্ছে কলিমদ্দি সলিমদ্দি রহিমদ্দিরে আশেপাশে মোতায়েন করে রাখলো, তার উদ্দেশ্য কি, চুরি করতে গিয়ে যখন তাকে ধরে ফেলবে তখন তারা এসে তাকে উদ্ধার করবে, এটা ছিল তাদের প্ল্যান। এখানে 382 ধারায় এই চুরির দায়ে শাস্তি হবে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। কত বছর? 10 বছর। কিন্তু তাহলে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই চুরির যে বিষয়টা আমি আলোচনা করলাম, এখানে আপনারা দেখেন কয়টা ধারা, 4টা ধারাতে চুরির সংজ্ঞা, অর্থাৎ 378 থেকে 382 পর্যন্ত। 378 ধারাতে আমরা চুরির সংজ্ঞা পেয়ে গেলাম, 5টা উপাদান আছে চুরির, তারপরে 5টা ব্যাখ্যা পড়লাম, কিছু উদাহরণ পড়লাম। আশা করি চুরি থেকে যদি প্রশ্ন হয়, একটা প্রশ্ন তো হবেই হবে, এই চুরি থেকে একটা প্রশ্ন কিন্তু হবেই হবে। এই যারা 10-15 মিনিট মনোযোগের সাথে ক্লাসটা করলেন, একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবেন। চুরির সর্বনিম্ন সদস্য একজনই তো চুরি করতে পারে, একজন, রাইট। তাহলে চুরির শাস্তি 3 বছর, খোলা বা বাহির থেকে চুরি করলে। এই যে আমি মোবাইল দিয়ে যে উদাহরণটা আপনাদেরকে দিলাম, এই মোবাইলটাই যদি ঘর থেকে চুরি করা হয় তার শাস্তি 7 বছর। অর্থাৎ কোনো আবদ্ধ জায়গা, বাড়িঘর, বাসা বাড়ি বা সম্পত্তি রাখার কোনো স্থান, 7 বছর। চাকর যদি তার মনিবের, মালিকের
কোনো সম্পত্তি চুরি করে 7 বছর এবং অর্থদণ্ড, এবং চুরি করতে গিয়ে দেখা যাচ্ছে তিনি কি করলেন, মৃত্যু বা আঘাত দান করার উদ্দেশ্যে কোনো প্রস্তুতি নিয়ে রাখেন, 382 ধারাতে বলা হচ্ছে 10 বছর এবং অর্থদণ্ড। মনে থাকবে কিনা কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে, বলপূর্বক আদায়, এক্সটর্শন। 383 থেকে 389 ধারা পর্যন্ত। অনেকেই এই যে এক্সটর্শন এবং রবারি এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলেন। কখন এক্সটর্শন কখন রবারি বিস্তারিতভাবে আমি এখন ব্যাখ্যা করব। আশা করি সবাই মনোযোগের সাথে থাকবেন ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকে আমি বলেছি 3টি প্রশ্ন কমন 100% পাবেন যদি একটু ভালোভাবে বুঝতে পারেন। স্যার, হাউ আর ইউ? ওকে, আই এম ফাইন। কবির হোসেন। তাহলে চুরি আরও কিছু পড়া লাগবে? এই চুরি থেকে আর কিভাবে প্রশ্ন হবে ভাই? আমরা এখন যাব এক্সটর্শন বা বলপূর্বক আদায়, যার অন্য নাম আপনি চাঁদাবাজিও ধরতে পারেন। অনেকেই এই এক্সটর্শন এবং রবারি এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলেন। এই দুইটার মধ্যে কেন গুলিয়ে ফেলেন এই ব্যাখ্যাটাও আমি দেব, উদাহরণ দেব। তবে একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে ভাই। এই সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভালোভাবে বুঝতে পারেন, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করবেন। একবার মিস হলে 2 বছর পিছিয়ে যাবেন, তখন বুঝতে পারবেন সময়ের যে মূল্য এটা কি। ওকে, আমরা এক্সটর্শন বলপূর্বক আদায় কত ধারায় আছে কমেন্ট করে ফেলুন। ওকে, বলপূর্বক আদায় কমেন্ট করে ফেলুন কত ধারায় আছে বলপূর্বক আদায় এক্সটর্শন। কমেন্ট করবেন, ভেরি গুড। ধারা, ভেরি গুড। ধারা 383 এক্সটর্শন বা বলপূর্বক আদায়। এক্সটর্শন বা বলপূর্বক আদায়। এখন দেখেন, কোনো ব্যক্তিকে যদি আপনি কি করেন, ক্ষতির ভয় দেখিয়ে, আপনি কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখিয়ে, সিম্পল বিষয় দেখেন, কোনো ব্যক্তিকে কি করতে হবে, ক্ষতির ভয় দেখিয়ে, সিম্পল বিষয়টা মনে রাখেন, ক্ষতির ভয় দেখিয়ে বলপূর্বকভাবে কিছু আদায় করাকেই বলপূর্বকভাবে আদায় করা, এটাই হচ্ছে এক্সটর্শন বা চাঁদাবাজি। এখন দেখেন, এই যে কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতির ভয় দেখিয়ে বা উক্ত ভয় প্রদর্শিত ব্যক্তি কর্তৃক কোনো দান, চাঁদা, স্বাক্ষর, সিলমোহর বা মূল্যবান জামানতে যা রূপান্তরিত হতে পারে। এই যে ক্ষতির ভয় দেখে, এই ক্ষতিটা কয় ধরনের ক্ষতি হতে পারে? এই ক্ষতিটা আপনার কি হতে পারে? শরীরের ক্ষতির ভয় দেখিয়ে হতে পারে, মান সম্মানের ক্ষতির ভয় দেখিয়ে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই যে ক্ষতির ভয়, এই ভয়ে কিন্তু আপনি ভীত। আপনাকে যখন একটা ভয় দেখাবে, আপনার সেটা কি হতে পারে? আপনার পরিবারের ক্ষতির কারণ হতে পারে, আপনার নিজের ক্ষতির কারণ হতে পারে, বা আপনার মান সম্মানের ক্ষতির কারণও হতে পারে। এই ভয়টা দেখে যদি দেখা যাচ্ছে কেউ কোনো চাঁদা দাবি করে, কি করে? চাঁদা দাবি। দেখা যাচ্ছে কোনো স্বাক্ষরও নিতে পারে, স্বাক্ষর। এই স্বাক্ষরটা এমন একটা বিষয় যেটার মাধ্যমে একটা মূল্যবান কি হতে পারে, জামানত সৃষ্টি তিনি করতে পারে। মূল্যবান জামানত সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো দলিল, সম্পত্তি আদায় ইত্যাদি ইত্যাদি করতে পারে। এখন দেখেন, এটা কোনো স্বাক্ষর হতে পারে, কোনো সিলমোহর, স্বাক্ষর বা সিলমোহর। দেখেন, এই যে ক্ষতির ভয় দেখিয়ে, একটা ক্ষতির ভয় দেখাতে হবে, ক্ষতির ভয় দেখিয়ে যখন আপনাকে এটা করা হবে, এটা হচ্ছে বলপূর্বক আদায়। এটা এমনও হতে পারে, ধরেন আপনার একটা কাগজে আপনার একটা স্বাক্ষর নিল ভয় দেখিয়ে, এই কাগজের যে স্বাক্ষরটা, বা একটা চেক নিয়ে গেল, সাদা চেক,
এমন একটা ভয় আপনাকে দেখালো যেখানে স্বাক্ষর করতে হবে, স্বাক্ষর করে দিলেন আপনি ভয়ে। ওই সাদা চেকে তিনি বিগ একটা অ্যামাউন্ট বসিয়ে আপনার কাছে চাঁদা দাবি করলো। এই যে বিষয়গুলো, ক্ষতির ভয় দেখিয়ে যখন বলপূর্বকভাবে কিছু আদায় করা হবে তাকেই বলা হবে এক্সটর্শন। তাহলে এই যে 383 ধারার যে হেডলাইনটা দেখেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে উক্ত ব্যক্তি বা অন্য কারো ক্ষতির ভয় দেখায় এবং তা দ্বারা উক্ত ভয় প্রদর্শিত ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট দান করতে, চাঁদা প্রদান করতে, সম্পত্তি বা মূল্যবান জামানত, তাহলে সম্পত্তি বা মূল্যবান জামানত কিংবা স্বাক্ষরিত বা সিল মোহরকৃত যে কোনো বা মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে বা হস্তান্তর করতে প্রবৃত্ত করে সেই ব্যক্তি জোরপূর্বক আদায় করেছে বলে গণ্য হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্ল্যাকমেইল করে কোনো কিছু বাধ্য করলে একে বলপূর্বক ব্ল্যাকমেইল করে ভয় দেখিয়ে হতে পারে, অস্ত্রের ভয় দেখিয়ে হতে পারে না? আচ্ছা, এখন বলপূর্বক আদায় এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে নাকি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে আমার প্রশ্ন, কমেন্টের উত্তর করেন। আকিব মাহমুদ, চেকের মাধ্যমে হতে পারে, রাইট, ওকে। আকিব মাহমুদ। কনক চৌধুরী, রায় 383, হ্যাঁ, কমেন্ট করেন তো দেখি, এটা কি অস্থাবর না স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃত ভয় দেখিয়ে বা উক্ত ভয় প্রদর্শিত ব্যক্তি কর্তৃক কোনো চাঁদা দান, স্বাক্ষর দান, সিল মোহরকৃত, হ্যাঁ আমি কমেন্ট দেখতেছি, আপনারা কমেন্ট করেন, ক্ষতির ভয় দেখিয়ে যা হবে দূরবর্তী। মাঝহারুল ইসলাম বলছেন অস্থাবর। ওকে, সবাই কমেন্ট করবেন, দেখতে চাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড রত্না, ইয়াসমিন রত্না, ভেরি গুড, ভেরি গুড। আবুল কালাম বলছেন অস্থাবর, অস্থাবর। ধরেন আমি আপনাকে বললাম, ধরেন আমি আপনাকে কি করলাম, একটা ক্ষতির ভয় দেখিয়ে একটা স্ট্যাম্প পাঠালাম। এই যে সিনেমাতে দেখেন নাই, সিনেমাতে দেখেন নাই যে জোশী করে ডিপজল তার সন্ডা গুন্ডাকে পাঠায় কার কাছে, নায়ক রাজ্জাকের কাছে পাঠাইছে, পাঠিয়ে ফোন দিচ্ছে যে চৌধুরী সাহেব, আপনি যদি এই স্ট্যাম্পে সই না দেন আপনার মেয়েকে কলেজ থেকে তুলে নিয়ে আসবো, আপনি ওই স্ট্যাম্পে সই দিয়ে দেন। এই যে ক্ষতির ভয় দেখিয়ে যখন এই স্ট্যাম্পে একটা স্বাক্ষর নেওয়া হবে, এই স্ট্যাম্পটা কিন্তু একটা মূল্যবান জামানতে রূপান্তরিত হবে যা স্থাবর সম্পত্তি হতে পারে। সো তাহলে কি হবে, এটা স্থাবর অস্থাবর, কি খবর, এবং অস্থাবর বেলাল হোসেন। তাহলে এখানে স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তির ক্ষেত্রেই এক্সটর্শন প্রযোজ্য, উভয় সম্পত্তির ক্ষেত্রেই। শিমুল সুলতানা বলছেন এখানে উভয় সম্পত্তির ক্ষেত্রেই কিন্তু আপনার এক্সটর্শন হবে। এখন আমরা কিছু উদাহরণ পড়ব, এই উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। যেমন ধরেন, আমরা উদাহরণগুলো পড়ার পরে আমরা চলে যাব এক লাফে রবারিতে, দস্যুতায়। কারণ দস্যুতা এবং বলপূর্বক আদায়ের মধ্যে যে মৌলিক পার্থক্য, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তাহলে বুঝতে পারছেন তো, বলপূর্বক আদায়টা হচ্ছে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য, ওকে। কিছু উদাহরণে চলে যাচ্ছি, উদাহরণগুলো যখন পড়বো আপনারা হয়তো বা ভালো লাগে না, একটু মনোযোগের সাথে পড়বে, দেখবেন ক্লাসটা। আমি মনে করি আজকের ক্লাস থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন, খুবই গুরুত্বপূর্ণ। এ সিকে এই রূপে ভয় দেখায় যে সি তাকে টাকা না দিলে এ সি এর বিরুদ্ধে মানহানিকর কুৎসা রটনা করবে, এইভাবে সে তাকে টাকা দিতে বাধ্য করে এ বলপূর্বক আদায় করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে ধরেন কি করলো, এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে কি করলো, ভয় দেখালো, ভয় দেখায় যে বি, তুমি যদি আমাকে 5 লক্ষ টাকা না দাও তাহলে তোমার কিছু ছবি আছে, এই ছবিগুলো আমি এআই এর মাধ্যমে এমনভাবে বিকৃত করব যেগুলো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেব, যার ফলে মান সম্মানের হানি ঘটবে। এই রকমের একটা ভয় দেখালো।
এই যে ভয়, এই ভয়ে প্রদর্শিত এ নামক ব্যক্তি কি করলো? ক্ষতির ভয় দেখালো। কিসের? তার মান সম্মানের। এই যে আমি প্রথমে বলেছিলাম মান সম্মানেরও হতে পারে। তাহলে এই উদাহরণে কি বলছে? এ নামক একজন ব্যক্তি সি নামক একজন ব্যক্তিকে ভয় দেখায়, সে যদি তাকে 5 লক্ষ টাকা না দেয় তাহলে তার বিরুদ্ধে মানহানিকর কোনো কুৎসা রটনা করবে। এখানে কিন্তু এই নামক ব্যক্তি এক্সটর্শনের দায়ে অভিযুক্ত হবে, দায়ী হবে। দ্বিতীয় নম্বর উদাহরণে চলে যাই। এ সিকে গুরুতর আঘাতের ভয়ে অভিভূত করে, অসাধুভাবে তাকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে এবং তাতে তার সিলমোহর দিয়ে এ নামক ব্যক্তিকে অর্পণ করতে বাধ্য করে। সি কাগজটি স্বাক্ষর করে এবং এ নামক ব্যক্তিকে প্রদান করে। এক্ষেত্রে যেহেতু কাগজটি একটি মূল্যবান জামানতে রূপান্তরযোগ্য, সেহেতু এ বলপূর্বক সম্পত্তি আদায় করেছে বলে গণ্য হবে। ওকে, আরেকটা দেখেন। এ সিকে ভয় দেখায় যে সি একে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকার মূলে একটি প্রভিজরি নোট স্বাক্ষর প্রদান না করলে এ সি এর শিশু সন্তানকে অন্যায়ভাবে আটক করে রাখবে। সি নোটটি স্বাক্ষর প্রদান করে এ বলপূর্বক সম্পত্তি আদায় করেছে বলে গণ্য হবে। এই যে বলপূর্বক আদায়টা কি? হ্যাঁ, এখন দেখেন, এই যে আমরা সিনেমা দেখতাম যখন টিভিতে, এই সিনেমাতে হুমায়ুন ফরিদি নামে একজন ব্যক্তি ছিল, খুবই ভালো অভিনয় করত। এই যে আমাদের হুমায়ুন ফরিদি সাহেব কি করত? হুমায়ুন ফরিদি সাহেব নায়ক আলমগীরের যে শিশু কন্যা, এই শিশু কন্যাকে কি করলো? সে স্কুলে যায়, ধরেন এই শিশু কন্যা স্কুলে যায়, সে প্রতিনিয়ত স্কুলে যায়। এখন হুমায়ুন ফরিদি সে টেলিফোন করে নায়ক আলমগীরকে বলল যে, নায়ক আলমগীর সাহেব, আপনি যদি আমাকে 5 লক্ষ টাকা না পাঠিয়ে দেন, আগামীকাল আপনার মেয়ে স্কুলে যাবে, কিন্তু স্কুল থেকে আর বাসায় ফিরবে না। এরকম সিনেমা দেখেন নাই আপনারা? এরকম হয় নাই? হুমায়ুন ফরিদি ফোন দিয়েছে যে, নায়ক আলমগীর সাহেব, আপনি যদি 5 লক্ষ টাকা না পাঠান, আপনার মেয়ে যে স্কুলে যাবে আর স্কুল থেকে ফেরত আসবে না। তার মেয়েকে গুম করার একটা হুমকি প্রদর্শন করে, ভীতি প্রদর্শন করে, যার ফলে নায়ক আলমগীর চাঁদা দিতে বাধ্য হয়। এরকমের যে অবস্থাটা, এটাই হচ্ছে এক্সটর্শন বা বলপূর্বক আদায়। দেখেন, সংজ্ঞাগুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে, আমরা একটু দেখি যদি, তারপরে আমরা ধারাতে শাস্তিতে চলে যাব। ওকে, দেখেন, প্রত্যেকটা সংজ্ঞা থেকেই প্রশ্ন করা হয়েছে। সেই কারণে আমি প্রথমেই আপনাদের বলেছি যে 7টি আইন আছে আপনাদের পড়ার জন্য। এই 7টি আইনের মধ্যে যেগুলো বড় আইন, পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, কিছু টেকনিক আমি আপনাদেরকে দিয়ে দেই। এই টেকনিকের মাধ্যমে ওইগুলো পড়বেন, আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। পাস করার জন্য আপনার দরকার হচ্ছে মাত্র কয়টি নাম্বার? পাস করার জন্য আপনার দরকার হচ্ছে মাত্র 50 নাম্বার। আপনি যদি পরীক্ষার হলে 100%, তাহলে কিন্তু 70 নাম্বার তুলতে পারেন। 100% আপনার ওকে। এই যে আমি এই বইটি প্রকাশ করেছি, দেখছেন, বইটি বার কাউন্সিল দুরন্ত এমসিকিউ রিভিশন হ্যান্ডনোট। স্বল্প সময়ের মধ্যে যারা বারবার রিভিশন দিতে চাচ্ছেন, বারবার রিভিশন, প্রত্যেক দিন ক্লাস, মজনু মিয়া আমাদের প্রাইভেট গ্রুপে যারা আমার স্টুডেন্ট, প্রত্যেক দিনই ক্লাস। আজকে অনেক গুরুত্বপূর্ণ, তো তাই মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ক্লাস থাকলে আমি লাইভে পাবলিক আসি। এই যে আমার এই বইটা যারা সংগ্রহ করেননি, স্বল্প সময়ের প্রস্তুতির জন্য, বারবার রিভিশন দেওয়ার জন্য এই বইটা সংগ্রহ করতে পারেন। 107 পেজের এই বইটি, অর্থাৎ প্রত্যেকটা আইনের সহজ সাবলীল ভাষায় আমি ইনশাল্লাহ এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো, যে ধারাগুলো থেকে প্রশ্ন হবে, সামারি টাইপ। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ গুলমরিচ বই, হ্যাঁ, সাব্বির হোসেন বলছেন গুলমরিচের বই এটা। এই বইটা যদি ভালোভাবে আপনারা আত্মস্থ করতে পারেন, 100% পাস করার যে সম্ভাবনা। বারবার রিভিশন করবেন। 107 পাতা, 2 দিনে আপনি রিভিশন করে শেষ, আবার 2 দিন রিভিশন করলেন। কারণ একটা কথা আমি বললাম, আপনার পাস করার জন্য 100 নাম্বারের দরকার নাই, প্রয়োজন হচ্ছে 50। আর এই বইটার মাধ্যমে আপনি 75-80টা নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ।
যেগুলো ধারা থেকে প্রশ্ন হবে শুধু সেগুলো নিয়েই এই বইটি আমি ইনশাল্লাহ সাজিয়েছি। ওকে, বইটার ভিতরটা একটু দেখাবো, চুরিটাই দেখায়, আজকে তো চুরি পড়ালাম, চুরি প্যানাল কোডটা দেখাই। হ্যাঁ, যেমন ধরেন এই যে চুরি, আজকে যে পড়ালাম চুরি, আচ্ছা যিনি দেখতে চাচ্ছেন দেখেন, এই যে চুরির যে বিষয়টা দেখালাম, যে এই যে দেখেন 378 থেকে 382 ধরে দেখেন ধারা 378-এ বলা হচ্ছে চুরির সংজ্ঞা। অত্র ধারা মতে 5টি চুরির সংজ্ঞায়িত করা হয়েছে, 5টি ক্ষেত্রকে। এই 5টা ওয়ের মাধ্যমে আমি এটা দিয়েছি। উল্লেখ্য যে নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহ চুরির উপাদান বলে গণ্য হবে। এই উপাদানগুলো 5টা দিয়েছি। তারপরে চুরির শাস্তি দেখেন, খোলা জায়গা থেকে চুরি করলে শাস্তি 3 বছর, বাসগৃহ থেকে, এইভাবে দিয়েছি। তো বইটা একদম স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন। গোলমরিচের মজা। স্যার রিটেন কবে থেকে শুরু করবেন? হুমায়ুন কবির বলছেন। রিটেন নিয়ে এখনো আমি চিন্তা করতেছি না, সময় নেই আমার এইরকম। যাই হোক, আমি আপাতত এমসিকিউ নিয়ে ব্যস্ত ভাইয়া। তো ইনশাল্লাহ হয়ে যাবে, শীঘ্রই নোটিশ দেব। যাই হোক, আমরা দেখেন প্রশ্নগুলো যা বলছিলাম, এক্সটর্শন আমরা পড়লাম। একটা প্রশ্ন করি, উত্তর করবেন। যে মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ঝকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। এখানে নিম্নের কোন অপরাধ করছে? মানে আমি প্রশ্নটা যদি এইভাবে আমি কয়েকবার পড়েছি। ওকে, তাহলে কয়েকবার পড়ছেন, আপনার কি মূল সামারিটা ভিতরে ঢুকছে না? ফজলুল করিম সাহেব এক্স কি করলো? মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে, মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে কি করলো? এক্স মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ওয়াই এর নিকট থেকে কি করলো? 1 লক্ষ টাকা দিতে বাধ্য করলো। এখন এক্স এর অপরাধটা কি? এরকম প্রশ্ন করা হয়েছে। এক্স এর অপরাধ কি অপরাধ হবে? হ্যাঁ, বইটা যারা নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা যারা ঢাকার আশেপাশে থাকেন মিঠু ল বুক হাউস বা নীলক্ষেতের যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন। হয়তোবা বই স্টক আউট হয়ে গেছে, কিছু থাকতে পারে, বই নাই সম্ভবত, সব বিক্রি হয়ে গেছে। আমার কাছে কিছু বই আছে। আপনারা যারা নিতে চাচ্ছেন 01727867215, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কারণ আমি অল্প বই ছাপিয়েছিলাম, মাত্র 1000। বই সম্ভবত সব বিক্রি হয়ে গেছে। কিছু বই যদি থাকতে পারে, আপনারা মিঠুল বুক হাউসে যোগাযোগ করতে পারেন, অথবা আমার এই নাম্বারে 01727867215 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যারা রিভিশন দিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন, আমাদের গ্রুপে যারা অ্যাড হতে চাচ্ছেন। হ্যাঁ, ওকে, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে, হ্যাঁ, এক্স হচ্ছে বলপূর্বক এখানে গ্রহণ করেছে বলে গণ্য হবে। ওকে, 384, 85, 86, 87 3টা ধারা যে শাস্তিগুলো একবার দেখে নেবেন, প্রশ্ন এখান থেকে হয় নাই। স্যার বইটার মূল্য কত? হুমায়ুন কবির সাহেব বলছেন বইটার মূল্য হচ্ছে 250 টাকা। 250 টাকা। তবে যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন কুরিয়ার চার্জ দিতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে বসে বইটা আপনি নিতে পারবেন। আচ্ছা, আমরা এখন দেখেন রবারিতে চলে যাচ্ছি। রবারি, আমি প্রথমে একটা প্রশ্ন করি। রাতের বেলায় দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? কমেন্ট করবেন। রাতের বেলায় দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? দেখি কে বলতে পারেন। রাতের বেলায় দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? স্যারের ক্লাসের সাথে বইয়ের মিল আছে। দস্যুতার সর্বোচ্চ শাস্তি, রাতের বেলায় দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? দেখি কে সঠিক উত্তর করতে পারেন। বায়া হাসান 10 বছর, আবুল কালাম আজাদ 10 বছর, ভানু ঘোষ 10 বছর, আফরিন শিকদার 10
বছর। শিমু সুলতানা 14 বছর, আব্দুর রহমান লিমন 14 বছর, ফাজল করিম 14 বছর, 14 বছর বলছিলেন। ওকে ওকে, আমি এই প্রশ্নটা করার কারণ কি, আমি জানি এখানে 70% উত্তর ভুল হবে। এটা কেন জানি জানেন? এটা তো আমি জানি, আমি তো মোটামুটি 2 বছর যাবত এই লাইনে জড়িত, আপনাদের কোচিং। কারণ স্টুডেন্টরা কোথায় ভুল করে ওই বিষয়গুলো কিন্তু আমার জানা আছে। সো ওইগুলো আমি গুরুত্ব সহকারে পড়াই। যে প্রিন্স মাহমুদ, এই প্রশ্নটা 10 বার আপনাকে বুঝিয়েছি, অথচ আপনিও ভুল করলেন। প্রিন্স মাহমুদ, তানজিলা তান্নি, ওকে, যারা রফিকুল ইসলাম পিন্টু ভাই বলেছেন 14 বছর, অথচ ভুল আনসার। যারা 14 দিয়েছেন, 14 বছর, তারা উত্তরটা দিয়েছেন ভুল। কারণ কোথায় ভুল হবে এটা কিন্তু আমি আপনাদের জানি। যেমন প্রিন্স মাহমুদ বলছেন দিনের বেলায় 10 বছর, রাতের বেলায় 14 বছর। কোথায় পেলেন প্রিন্স মাহমুদ? এই যে হুটহাট করে উত্তর করা, হুটহাট করে উত্তর করা, ভুল তথ্য জানা, এই ভুল তথ্যগুলো জানার কারণেই কিন্তু অনেক শিক্ষার্থী ঝরে যায়। ভালো পড়া, ভালো প্রস্তুতি সব আছে, হুটহাট করে যখন উত্তর করে ফেলেন। যেমন শিমু সুলতানা অনেক দিন যাবতীয় আছেন, প্যানাল কোডের ক্লাস অনেকবার করছেন। এই প্রশ্নটাই আমি বারবার করে থাকি, যেগুলো ভুল হবে আপনাদের। এখানে দেখেন তো, রাতের বেলায় বলছি, রাজপথে কি বলছি? রাজপথে এবং রাতের বেলা, রাজপথে রাতের বেলা, দুইটা যদি একসাথে যুক্ত থাকে তাহলেই সর্বোচ্চ শাস্তি হবে 14 বছর এবং অর্থ। রাজপথে রাতের বেলায় হতে হবে। হ্যাঁ, রাজপথ কথা আছে, আমি বলছি শুধুমাত্র রাতের বেলায়। যেমন আমাদের এই যে একটা ব্যাখ্যা দিলেন প্রিন্স মাহমুদ সাহেব, মাঝে মাঝে উনি এটা করে থাকেন, হুটহাট করে ভুল উত্তর করে ব্যাখ্যাও দিয়ে দেন। উনি বললেন দিনের বেলায় 10, রাতে হলে 14। রাতের বেলা হলেই কি 14 হবে? মায়া হাসান যেমন সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছেন, যদি একসাথে রাজপথ সূর্যাস্তের মধ্যবর্তী, সূর্যোদয়ের মধ্যবর্তী, অর্থাৎ রাতে, এক কথায় রাতে, অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে যদি কেউ রাজপথে রবারি করে তার শাস্তি হচ্ছে 14 বছর। এই মুহূর্তে যারা 129 জন যুক্ত আছেন, আরো কি ভুলবেন? আমি মনে করি মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। একটা ভুল আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে। এই যে যারা ভুল করছেন, এখন কি এই যে ভুলের, যে ভুল করলেন বিদায় কিন্তু শিখলেন। প্রশ্ন শুধুমাত্র রাজপথ দিয়েও থাকতে পারে, রাজপথে দস্যুতার সর্বোচ্চ শাস্তি কি? আর অনেকে বলবে রাজপথ, তাহলে কারণ এখান থেকে প্রশ্ন হয়। আর আপনি ভালো করে খেয়াল করবেন, যে জায়গা থেকেই প্রশ্ন ভুল করতে পারে স্টুডেন্ট, ওই জায়গা থেকেই বারবার আপনার প্রশ্ন করা হয়। তাহলে এখানে মনে রাখতে হবে, এক কথায় মনে রাখবেন, রাতের বেলায় রাজপথ দুইটা যদি মিলে একসাথে প্রশ্নে থাকে তখনই হবে 14 বছর। ভানু ঘোষ, আমার রাইট হয়েছে স্যার। হ্যাঁ ভানু ঘোষ, কংগ্রাচুলেশনস, রাইট। এই প্রশ্নটা আমি আরেকদিন না, খালি যতবারই আমি রবারি পড়াই ততবারই এটা পড়াই, কারণ আমি জানি কোন স্টুডেন্টরা কোথায় ভুল করে। যেমন তামাদি পড়াইতে গেলে আমি প্রশ্ন করি, সুখাধিকারের তামাদি কত বছর? উত্তর করেন তো দেখি কয়জন সঠিক উত্তর করতে পারেন। সুখাধিকারের তামাদি কত বছর? করেন উত্তর। দিনের বেলায় হলে তো 10 বছরই হবে। রাতের বেলায় রাজপথে দুইটা যদি একসাথে যুক্ত থাকে, অর্থাৎ রাজপথে যদি কেউ সূর্যাস্ত সূর্যোদয় এই মধ্যবর্তী যে সময়টুকু কেউ দস্যুতা করে, স্যার মনে হয় না আর কখনো ভুলবো, কারণ উত্তর দিয়ে ভুল, এখন সঠিকটা শুনলাম। ওকে, ধন্যবাদ। কিছু কিছু প্রশ্ন আমি বারবার করি মাঝে মাঝে, কারণ এগুলো আবার যারা, কোথায় প্রিন্স মাহমুদ দেখতে পাচ্ছি না তো,
প্রিন্স মাহমুদ কিন্তু সেদিন উত্তর করছিল এই প্রশ্নটাই 20 বছর। ভানু ঘোষ যুক্ত আছেন, কেমন আছেন ভানু ঘোষ? আমার প্রিয় একজন স্টুডেন্ট। ওকে, ইতিমধ্যেই দেখেন সবাই সঠিক উত্তর দিয়ে দিলেন, কারণ এটা নিয়ে কিন্তু আমি বিস্তর আলোচনা করেছিলাম। ওকে, 2 বছর, ভেরি গুড যারা উত্তর দিয়েছেন। তাহলে কি ভুলটা শুদ্ধ হয়ে গেছে? এই ভুল প্রশ্নটা আমি মাঝে মাঝে করলে, এইটাই মাঝে মাঝে প্রশ্ন করলে অনেকে 26 বছর, 20 বছর। এই দেখেন শিহাব আহমেদ নীরব বলছেন সরকারি জমিতে 60 বছর আর বেসরকারি সম্পত্তি হলে 20 বছর। এই যে ভুল উত্তর দিয়ে দিয়েছেন শিহাব আহমেদ নীরব। আরো অনেকেই দিতেন, কারণ এই ক্লাসটা কিছুদিন আগে আমি পাবলিক নিয়েছিলাম। এই যে উত্তর দিয়ে দিয়েছেন 20 বছর। এবং আচ্ছা, আইন পাঠ পড়ি এইভাবে নাই বইয়ে, রাজপথে লেখা নাই, যে কারণে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে। আইন পাঠ কেন পড়বেন রফিকুল ইসলাম পিন্টু ভাই? এ তো অনেক বড়। ওকে, ভেরি গুড, ভেরি গুড যারা সঠিক উত্তর দিচ্ছেন। দেখেন আপনি যত ভুল করবেন তত এখানে শিখতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ, তাহলে রাজপথে রাতের বেলা, এটা আমরা আগে না পরে পড়ি। এখন দেখি আমরা রবারি। দেখেন রবারি বা দস্যুতাটা কি? দস্যুতার সংজ্ঞা কোথায় আছে কমেন্ট করবেন। দস্যুতার সংজ্ঞা কোথায় আছে সবাই একটু কমেন্ট করবেন। কত ধারায়? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যস্ততার মধ্যে আছি ভাইয়া। আমরা যারা 10 বছর দিয়েছি কি সঠিক হয়েছে? 10 বছর কোথায় দিলেন? 10 বছর দিলে দিনের বেলায়। দস্যুতা, চলে যাচ্ছি পেনাল কোডের 390 ধারা। 390 ধারা, রবারি বা দস্যুতা। দেখেন এই রবারি বা দস্যুতা, দেখেন চুরি পড়লাম 378-এ চুরির সংজ্ঞা। এক্সটর্শন পড়লাম কোথায়? 383 ধারাতে। এই দুইটা যোগ হয়ে একত্রে যখন হবে, সিম্পল বিষয়, যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করেন, অর্থাৎ চুরি, এক কথা মনে রাখেন, চুরি প্লাস বলপূর্বক আদায়, আদায় সমান সমান দস্যুতা। বুঝতে পারলেন নাই? বুঝতে পারেন নাই? অনেকেই বুঝতে পারে নাই। দেখেন আমরা যদি দস্যুতার সংজ্ঞাটা দেখি, চুরি বা ছিনতাইকালে যদি কোনো ব্যক্তি বল প্রয়োগ বা উগ্রতা প্রকাশ করে তবে সেটা হচ্ছে দস্যুতা। চুরি বা বলপূর্বক আদায়কালে, অর্থাৎ এই যে দস্যুতাটা কি, চুরি এবং বলপূর্বক দুইটাকে একসাথে করলেই আপনার দস্যুতা হয়ে যাবে, রবারি হয়ে যাবে। অর্থাৎ যদি চুরি করার উদ্দেশ্যে চুরি করতে বা চুরি লব্ধ সম্পত্তি বহন বা উদ্দেশ্যে মেলা কিছু আছে, অর্থাৎ প্রত্যেকটি দস্যুতাই হয়তো চুরি নয়তো বলপূর্বক আদায়ের মতো অপরাধ আছে। এখানে আপনি মনে করবেন চুরি বা বলপূর্বক আদায়ের সময় যদি কেউ বল প্রয়োগ উগ্রতা প্রদর্শন করে, এই যে চুরি করতে গিয়ে বা বলপূর্বক আদায়ের সময় যদি কি করে কেউ উগ্রতা প্রকাশ করে, উগ্রতা বা কি করে উগ্রতা প্রকাশ বা প্রদর্শন করে, উগ্রতা প্রদর্শন করে, প্রদর্শন, তখন সেটা হয়ে যাবে, সেই চুরিটা হয়ে যাবে দস্যুতা। আর দস্যুতা সামনাসামনি হবে, সামনাসামনি। যেমন ধরেন আমরা এক্সটর্শন বা বলপূর্বক আদায় পড়লাম। বলপূর্বক আদায়ে কিন্তু আপনি সামনাসামনি না, মোবাইল ফোনেও করতে পারেন যে আমাকে এত টাকা দিতে হবে, কিন্তু দস্যুতা কিন্তু আপনার সামনাসামনি। ধরেন রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, একটা বাচ্চা নিয়ে, রাস্তা দিয়ে কেউ বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কি করলেন? ওই বাচ্চাটা নিয়ে আপনি উপরে তুললেন এবং বললেন যে এই মুহূর্তে যদি আমাকে আপনার হাতের ব্যাগ না দেওয়া হয়। একটা মেয়ে তার বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি কি করলো, ওই বাচ্চাটিকে হঠাৎ করে নিয়ে মাথার উপরে তুললো এবং বলল যে এই মুহূর্তে যদি আপনার হাতের ব্যাগ মোবাইল আমাকে না দেন, আমি এই বাচ্চাটা ছুঁড়ে ফেলে তাকে কি করব? মেরে ফেলবো। এই যে এটা হচ্ছে দস্যুতা। বা আপনি পিস্তল দিয়ে চাকু দিয়ে সরাসরি বললেন এই মুহূর্তে যা আছে সব বের করে দাও।
এটাকে বলা হয় দস্যুতা। যেমন আমাদের শিমু সুলতানা যে কথাটা বলছেন, চুরির সময় কোনো ব্যক্তির মৃত্যু বা আঘাত করার ভয় দেখানো হয় তখন তাকে দস্যুতা বলে। উগ্রতা প্রকাশ করা, মৃত্যু বা আঘাতের ভয় দেখানো, রাইট, ভেরি গুড। এখন এখানে সংজ্ঞাটা কোথায় আছে আমরা জানলাম। এখানে সদস্য নিয়ে প্রশ্ন হতে পারে। এই জায়গা থেকে সদস্য সংখ্যা, দস্যুতা, এই দস্যুতার সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন কয়জন, কমেন্ট করবেন। সর্বনিম্ন কয়জন, সর্বোচ্চ কয়জন? সর্বনিম্ন সর্বোচ্চ, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। তৎক্ষণাৎ, সামনাসামনি, ভেরি গুড। মঈনুদ্দিন মঞ্জু, চুরি হয় অজ্ঞাত সারে আর দস্যুতা হয় জ্ঞাত সারে। তাহলে সর্বনিম্ন সর্বোচ্চ, সর্বনিম্ন সদস্য হচ্ছে একজন, সর্বোচ্চ সদস্য হচ্ছে 4 জন। ওকে, এখন দেখেন এই যে এই দস্যুতাটাই, এই দস্যুতা যখন 5 জন ব্যক্তি মিলে হবে, 5 জন ব্যক্তি, তখন সেটা হয়ে যাবে 391 ধারাতে ডাকাতি। এই দস্যুতাটাই যখন 5 জন ব্যক্তি মিলে হবে, তাহলে এখানে ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? একটু কমেন্টে এসেই যাই আমরা সবাই। ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? মৃদুলা তালুকদার, সিরাজুল ইসলাম, লাবণ্য শেখ, ফাইজ আলম একজন, মাহবুব ভুইয়ান। ওকে, প্রশ্ন, ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কয়জন? এমডি জাইনাল আবদিন বলছেন অনির্দিষ্ট। ভেরি গুড, 5 বা ততোধিক। ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা সীমাহীন, 5 বা ততোধিক, রাইট। তাহলে সর্বনিম্ন ডাকাতির সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। হ্যাঁ, সর্বনিম্ন সদস্য সংখ্যা 5 জন। এই সদস্য সংখ্যা নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। ডাকাতি এবং দস্যুতা শুধুমাত্র সংখ্যাগত পার্থক্য। ভেরি গুড, ভেরি গুড, যিনি উত্তর দিয়েছেন, চমৎকার একটা উত্তর। হ্যাঁ, চমৎকার। এখন দেখেন আমাদের সংজ্ঞা কোথায়, ডাকাতির সংজ্ঞা কোথায়, দস্যুতার সংজ্ঞা কোথায়? দস্যুতার সংজ্ঞা 390, ডাকাতি 391। তাহলে শাস্তিগুলো দেখি, শাস্তি কোথায় বলেন তো দেখি। ডাকাতির, দস্যুতার, রবারির 390 আমরা দেখলাম, তাই না? এখন এই যে দস্যুতার শাস্তি কত ধারায় আছে? আফরিন, মৃদুলা তালুকদার, ভেরি গুড। আবুল হামিদ, চমৎকার। আব্দুল হামিদ, চমৎকার। তাহলে 392 ধারাতে আমরা দেখি 2 ধরনের শাস্তি। দস্যুতার শাস্তি হচ্ছে 10 বছর, 10 বছর এবং অর্থ। হ্যাঁ, অর্থ। রাতের বেলায় রাজপথে আমরা দেখলাম 14 বছর এবং অর্থ। এটা তো আর ভুল হবে না, এটা প্রথমেই পড়ালাম, ঠিক আছে। 393টা দেখবেন, দস্যুতার উদ্যোগ গ্রহণ করা। দস্যুতার কেউ যদি উদ্যোগ গ্রহণ করে, উদ্যোগ গ্রহণ, এই দস্যুতার কেউ উদ্যোগ গ্রহণ করলে তার শাস্তি 393 ধারাতে বলা হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। 7 বছর এবং অর্থ। কোন এইগুলো মনে রাখবেন, কোন শাস্তিগুলো। এখন ডাকাতি দেখলাম 5 বা ততোধিক ব্যক্তি, এখানে শাস্তি দেখেন, ডাকাতির শাস্তি হচ্ছে 395 ধারা থেকে শুরু। 395 ধারাতে ডাকাতির শাস্তি কত? যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর এবং অর্থ। 395 যাবজ্জীবন হতে পারে অথবা 10 বছর এবং
অর্থ। 396 ধারাটা আমরা বহুল প্রচলিত একটা ধারা, যে 10টি অপরাধের জন্য পেনাল করে মৃত্যুদণ্ডের বিধান আছে সেই ধারাটা হচ্ছে 396 ধারা। অর্থাৎ 396 ধারা খুন সহ ডাকাতির শাস্তি, খুন সহ ডাকাতির শাস্তি। এটা মনে রাখবেন। আমরা জানি এটা মৃত্যুদণ্ড হতে পারে, তাই না? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা যাবজ্জীবন অথবা 10 বছর এবং অর্থ। তাহলে এই ধারাগুলো খেয়াল করে রাখবেন। হ্যাঁ, এই ধারাগুলো খেয়াল করে রাখবেন। পাশাপাশি 399 ধারাটা ডাকাতি অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ। 399 ধারাটা দেখবেন, কিছু প্রশ্ন এখান থেকে করা হয়েছে, আমরা একটু দেখে নেব। যে কোনো মহাসড়কে রাতের বেলায় দস্যুতা অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি কত? প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, দণ্ডবিধির কোন ধারায় খুনসহ ডাকাতির শাস্তির বিধান আছে? তৃতীয় নম্বর প্রশ্ন, ডাকাতির সাথে খুনের অপরাধের সর্বোচ্চ শাস্তি কত? যাই হোক, আমরা ডাকাতি, চুরি, রবারি ইত্যাদি ইত্যাদি এগুলো আলোচনা করলাম। ইনশাল্লাহ আমি মনে করি এই ক্লাসটা যারা ভালোভাবে বুঝতে পেরেছেন, প্রশ্ন কমন পাবেন 2-3টা। আরেকবার দেখে নেবেন, এখান থেকে প্রশ্ন 2-3টা ইনশাল্লাহ থাকবে 2টা বা 3টা থাকবেই। একটা ক্লাসে যদি আপনি 3টা প্রশ্ন কমন পেয়ে যান, আর কি লাগে? তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আজকে আর নয়, ইনশাল্লাহ আরো অন্য কোনো দিন পাবলিক ক্লাস নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। যারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাচ্ছেন, এই বইটা সংগ্রহ করতে পারেন। দুরন্ত এমসিকিউ রিভিশন হ্যান্ডনোট, হ্যাঁ, দুরন্ত এমসিকিউ রিভিশন হ্যান্ডনোটটা সংগ্রহ করতে পারেন। এবং আমাদের স্পেশাল ব্যাচে প্যানাল কোডের ক্লাস চলমান, রিভিশন ব্যাচ আমাদের চলমান আছে। এই যে রিভিশন ব্যাচের ক্লাসগুলো যারা চলমান, যারা করতে চাচ্ছেন, প্রত্যেক দিন এরকম ক্লাস হয় এবং সপ্তাহে আমরা পরীক্ষা নিয়ে থাকি। পাশাপাশি আমরা অতি শীঘ্রই সপ্তাহখানিকের মধ্যে পূর্ণাঙ্গ 10টি এমসিকিউ মডেল টেস্টের আয়োজন করতে যাচ্ছি। কয়টি? 10টি মডেল টেস্ট থাকবে, 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এই যে 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, এই যে মডেল টেস্ট পরীক্ষা থাকবে, এই পরীক্ষাগুলোতে আপনারা অংশগ্রহণ করার মাধ্যমে আপনার যে প্রস্তুতি আছে সেটাকে আরো বেগবান করে নিতে পারবেন ইনশাল্লাহ। কারণ ইতিমধ্যে যারা ভালো স্টুডেন্ট, যারা পরীক্ষাতে পাশ করবেন, তাদের প্রস্তুতি কিন্তু মাশাআল্লাহ ইনশাল্লাহ হয়ে গেছে। নীলক্ষেতে পেয়ে যাবেন, মিঠুল বুক হাউজে যাবেন। আপনার কথাগুলো স্লো হওয়াতে বুঝতে অনেক সুবিধা হয়, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ওকে, কালকে নিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আখি আক্তার যুক্ত আছেন, অনেকেই যুক্ত আছেন। স্যার, আজকের প্রশ্নটি আর কোনো দিন ভুল হবে না, শিমু সুলতানা। ওকে, ভেরি গুড। তাহলে এই বইটি যারা নিতে চাচ্ছেন, মিঠুল বুক হাউস থেকেও সংগ্রহ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকে আছে, আমাকে নক করতে পারেন। এবং আমাদের প্যানাল কোডের ক্লাস চলমান, এখানে আরও অনেক ক্লাস রেকর্ড আছে। যারা আমাদের সাথে দুরন্ত ল একাডেমির সাথে যুক্ত হতে চাচ্ছেন, প্রত্যেক দিনের ক্লাস, প্রত্যেক দিন এই রাত এই টাইমে ক্লাস হয়, প্রত্যেক দিন ক্লাস, প্রত্যেক দিন ইনশাল্লাহ, প্রত্যেক সপ্তাহে 2টা মডেল টেস্ট। এবং আমরা শুরু করতে যাচ্ছি 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের যে আয়োজন, 7টি আইন নিয়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। পরীক্ষার আগে 10টা মডেল টেস্ট পরীক্ষা ইনশাল্লাহ হবে। যারা চাচ্ছেন আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে, আইনটাকে সহজ সাবলীল ভাষায় সহজেই বুঝতে, ইনশাল্লাহ তারা যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ দেব, নাম্বারটা দেবো, আবারও দিয়ে দিই। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করবেন, 01727867215। সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। সারাদিন কোট করছি তো কণ্ঠটা কেমন জানি হয়ে গেছে। শুভরাত্রি, শুভকামনা। ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ। আলমগীর সাগর বলছেন, দেওয়ানিটা বুঝেন কম। দেওয়ানি কিছু টেকনিক দিয়েছি, যারা ইতিমধ্যেই ক্লাস করেছেন তারা জানেন। দেওয়ানির কিছু টেকনিক দিয়েছি, যারা দেওয়ানি করতে চাচ্ছেন আমাদের এখানে যুক্ত হতে পারেন। আমি মনে করি আমার টেকনিকে দেওয়ানি ক্লাসগুলো যদি শুধু করেন, ইনশাল্লাহ 14-15টা এমসিকিউ দেওয়ানি থেকেই পেয়ে যাবেন। দেওয়ানিতে যারা দুর্বল, ফৌজদারিতে যারা দুর্বল, তারা যুক্ত হতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমিতে। দেওয়ানি, ফৌজদারি ইনশাল্লাহ পানির মতো মনে হবে আপনার কাছে। এবং পাশ করার জন্য এই 3টি আইনই হচ্ছে আপনার প্রথম
চয়েস হতে হবে। পেনাল কোড, দেওয়ানি, ফৌজদারি কার্যবিধি যারা কঠিন মনে করেন তারা যুক্ত হয়ে যান অতি শীঘ্রই, কারণ আমাদের রেকর্ড ক্লাস প্রচুর আছে, প্রচুর পরিমাণ রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে পারবেন। লাইভ ক্লাস তো প্রত্যেক দিন হবেই হবে, এবং আমরা অতি শীঘ্রই 2 দিন পর থেকে ফৌজদারি কার্যবিধি শুরু করতে যাচ্ছি। ফৌজদারি কার্যবিধি ইনশাল্লাহ আমি মনে করি 15টা নাম্বার পাবেন। গতবার ফেসবুকে লাইভ ক্লাস করিয়েছিলাম, ফ্রি লাইভ এইরকম পাবলিক ক্লাস, সেই ক্লাস থেকেই 17 না 18টা কমেন্ট আসছে ইনশাল্লাহ। যারা ক্লাসগুলো করছেন তারা জানেন। স্যার ভালো থাকবেন। হ্যাঁ, আমিও ভালো থাকবো, ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন। আমি তো আপনার এখানে নতুন, আলামিন সাগর। ওকে, গুড নাইট, শুভরাত্রি।